জনগণের মধ্যে কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে ভোটারদের কাছে দল তাদের ক্যান্ডিডেটের তালিকা প্রকাশ করবে, সেটা হতে পারে ন্যাশনাল ওয়াইজ, হতে পারে এলাকা ওয়াইজ। যেমন আমাদের এখানে কিন্তু আমি কি তুরস্কের উদাহরণটা দিয়েছেন, জেলা ভিত্তিক কিংবা এটা বিভাগ ভিত্তিক যেটাই করেন না কেন, আমরা তালিকা সেখানে যখন প্রকাশ করব তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে, চক্র হবে, ডিবেট হবে, সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে, দেখা যাক এবার বিএনপি কোন কোন দুর্নীতিবাজকে নমিনেশন দেয়, জামাত দুর্নীতিবাজকে দেয়, নাকি জামাত ভালো মানুষকে দেয়, বিএনপি ভালো মানুষকে দেয়। এই প্রতিদ্বন্দ্বিতার কিন্তু একটা রেওয়াজ চালু হয়ে যাবে এবং সেটা নিয়ে ডিসি এসপি লেভেলে তারা ডিবেট করতে পারে, ওই তালিকা প্রদত্ত ব্যক্তিদেরকে নিয়ে কমনলি অনুষ্ঠান করতে পারে। সেই জায়গায় কিন্তু মানুষ ভালো প্রার্থীকে বাছাই করার একটা সুযোগ কিন্তু সেখানে পাবে এবং তারা কিন্তু তখন রং উঠবে যে না, আমি আর যাই হোক এই দল দিয়ে হবে না, আমি একজন ভালো প্রার্থী বাছাই করতে চাই। ভালো প্রার্থী আমার কাছে মনে হয়েছে এই ডিস্ট্রিক্টে ইসলামী আন্দোলনের প্রার্থী ভালো, এই ডিস্ট্রিক্টে জামাতের প্রার্থী ভালো, অথবা এখানে বিএনপির প্রার্থী ভালো। তখন ওই বড় দল বর্জুয়া পার্টি যারা সচরাচর টাকার কাছে দিল্লি শাসনের কাছে মাসল পাওয়ার দেখিয়ে বিভিন্ন ভাবে এমপি গুলো হচ্ছে, তারা কোণঠাসা হয়ে যাবে, তারাও ব্যর্থ হবে তাদের মধ্যে রিফর্ম করতে, যে আমাকে যদি জয়যুক্ত হতে হয় তাহলে আমাকে বেস্ট ক্যান্ডিডেট চুজ করার বিকল্প কোনো জায়গা আর থাকবে না। দ্বিতীয় হচ্ছে সব দলগুলো তাদের তালিকা এবং সেই তালিকা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। যেমন আমার এলাকায় আপনি 30টা সিট থাকতে পারে, এখানে আপনি দুইটা জিনিস করতে পারেন। একটা হচ্ছে মানে যে এই 30 জনের মধ্যে টপ পিপল, মানে পপুলারিটির দিক থেকে, শিক্ষাগত দিক থেকে যাকে আসলেই আপনি সংসদে চান তার তালিকাও করতে পারেন। আরেকটা করতে পারে, দল বলবে আমার এখানে যে তালিকা প্রকাশ করা হয়েছে হুএভার উইল, আমরা যত পার্সেন্টেজ পাই না কেন 15 জন যদি হয়, দল সিদ্ধান্ত নেবে 30 এর মধ্যে যে কাউকে চুজ করে সংসদে পাঠাতে। সেটা সেক্ষেত্রেও করতে পারে, বয়সের ভিত্তিতে করতে পারে, শিক্ষার ভিত্তিতে করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দলের বর্তমান একটি প্রচলন আছে যে আমরা অশুভ শক্তিকে ভয় পাচ্ছি। অশুভ শক্তি কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে ঢুকে যাচ্ছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, রাশেদ খান মেনন, পরে আপনার কি বলে এই যে তাদের বিভিন্ন হাসানুল্লাহ লোকেরা ভোট পাবে না মেম্বার ইলেকশনে, কিন্তু তারা কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির কাঁধে কিংবা আওয়ামী লীগের কাঁধে চড়েই এই সংসদে ঢুকছে। কিন্তু আজকে যদি পার্সেন্টেজ ওয়াইজ ভোট হয়, আমি নিশ্চিত এই সব কারকোদাল মার্কা, কাসিম মার্কা ভোট দেওয়ার মতো মানুষের সংখ্যা বাংলাদেশে নাই। কারা ঢুকবে? ভালো মানুষরা ঢুকবে। যেমন ইসলামী আন্দোলন চাইলেই মিনিমাম 10% 15% যদি সে ক্যাম্পেইন করতে পারে, 45টা আসন নিশ্চিত করতে পারে। জামাত ইসলাম যদি, মানে বলছি যে আমি এখনই বলছি না যে কত পার্সেন্ট পাবে, ধরে নেব 40% সে কাম করবে, তাহলে যা 340-এও তার প্রায় কয়টা হলো 80 120টা আসন সে নিশ্চিত করতে পারবে। এরকম করে সমগ্র রাজনৈতিক দলই তার জায়গায় কিন্তু ভালো জায়গায় যাচ্ছে। আরেকটা জিনিস আপনি ভয় পাচ্ছেন যে অন্য কোনো নিরীগোষ্ঠী অথবা কোনো কুচক্রী মহল ঢুকছে কিনা। কুচক্রী মহল আপনার রাষ্ট্রের বাইরের কোনো ব্যক্তি না। তিনি যদি এই 300 আসনের মধ্যে কুচক্রীতা করে একটা আসন নিয়ে ঢুকতে পারে, তা বেটার দ্যান আওয়ামী লীগের নামে চলে 10টা আসনে ঢোকার চাইতে ওই একজন ব্যক্তি ঢোকা উত্তম। এবং এখানে দেখবেন মাইনরিটিদের ভোট আলাদা হয়ে যাবে। যেমন হিন্দুদের, খ্রিস্টানদের, তারা যদি চিন্তা করে যে আমরা উইল ইলেক্টেড সেপারেটলি বাই থ্রু আওয়ার রিলিজিয়াস পার্ট, তাহলে দেখা যাবে যে ওই রিলিজিয়াস পরিচয় দিয়ে হিন্দুদের যদি কোনো ব্যক্তিরা ঢোকে, ওই ভোটগুলো আর আগের মতো আওয়ামী লীগের কাছে যাবে না কিংবা আরেকজনের কাছে যাবে না। আমি মনে করি পিআর এর বিকল্প নাই, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ প্রত্যেকটাই পিআর লাগবে এবং পিআরটা এক্সিকিউট করার দিস ইজ দ্য বেস্ট টাইম। যদি এখন না করেন তাহলে 53 বছরে দেশের যেমন শাসন নীতি পরিবর্তন হয় না, আগামীতেও হবে না। দুর্নীতিবাজরা এসে আবার আপনাদের এই সংস্কার পদ্ধতিগুলোকে ধ্বংস করবে। সবাইকে ধন্যবাদ।